পানীয় জলের সবথেকে বড় সমস্যা পুরুলিয়াতে। সর্বস্তরেই দুর্নীতি কাজ করছে। সরকারের মধ্যে দুর্নীতি আছে এরকম বলা যাচ্ছে না এখন। দুর্নীতির উপরেই সরকারটা চলছে। শিক্ষিত যুবক-যুবতীরা তাদের চাকরির কোনো সংস্থান সেভাবে হচ্ছে না। রাজ্য সরকার ভাতাতে বিশ্বাস করে। আমি মাননীয়াকে লিখেছিলাম। কোন নতুন শিল্পও তো আসলো না। মাননীয়া অঙ্গুলি হেলনই সবকিছু হয়েছে। বিচার পাইয়ে দেওয়ার কাজ হচ্ছে সরকারের। মানে একদিকে গৃহমন্ত্রী মমতা ব্যানার্জি, আরেকদিকে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানুষ কেন বিজেপিকে ভোট দেবে বলে মনে হয়? 2014 আগের ভারতবর্ষ আর 14 পরের যে ভারতবর্ষ। তাহলে কি পরিবর্তন আশা করবে মানুষ? কিন্তু হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে, ডাক্তার নেই, স্কুল আছে, স্কুলে শিক্ষক নেই। পশ্চিম বাংলাতে শিল্প দিদির রাজত্বে তো কেউ আসে না। সবাই অপেক্ষা করে আছে কবে এর বিদায় হয়। বাঙালিদেরকে যদি নিজের সরকার যদি চায় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। পুরুলিয়া নামটা মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে শাল পিয়ালের জঙ্গল, অযোধ্যা পাহাড়, ছৌ নাচ আর বসন্তের পলাশির সমারোহ। কিন্তু পুরুলিয়ার আরেকটা দিকও আছে। রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া একটা জেলা, সেখানে বাস করেন প্রান্তিক মানুষজন। এই প্রান্তিক মানুষজনের কণ্ঠস্বর হয়ে সংসদে বারংবার সোচ্চার হয়েছেন যিনি, পুরুলিয়ার ভূমিপুত্র, দুইবারের সাংসদ এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো। নমস্কার দাদা, আজকের আড্ডায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। দাদা, পুরুলিয়াতে তো এখন পলাশের রং, কিন্তু বাকি রাজ্যে পুরোটাতেই এখন নির্বাচনের তাপ উত্তাপ চলছে। এর মাঝে কেমন আছেন? পলাশের রংটা আপনি যদি ভালো করে দেখেন তাহলে গাঢ় গেরুয়া রং হয়, ডিপ। এক। এবং ডিপ গেরুয়া পুরুলিয়ার থেকেই সারা বাংলাতে ছড়াবে এবার। কারণ সেটা আমরা যদি দেখি ভারতীয় জনতা পার্টি 2018 যে পঞ্চায়েত নির্বাচনে প্রথম পুরুলিয়ার থেকেই শুরু হয় বিজেপির গেরুয়া ঝড় এবং জেতা। তো এইবারে যে পলাশের রং এবং পলাশ যে ফুল প্রচুর মাত্রায় ফুটেছে, আর আশা করব ভারতীয় জনতা পার্টির যা রং সেই রঙও গেরুয়াই হচ্ছে এবং সারা বাংলা জুড়ে সেই গেরুয়া রং ছড়াবে আর কি, ফুটবে। কারণ বেসিক্যালি পশ্চিমবাংলার মানুষও চাইছে যে গেরুয়া সব জায়গায় চলে আসুক। আপনি বলছেন মানুষ চাইছে পরিবর্তন। মানুষ চাইছে, এটাতে কোনো ডাউটেই নেই। আপনি সাধারণ চায়ের দোকান থেকে শুরু করে কোনো সেলুন, ছোট যারা রাস্তার ধারে কাটে তাদের ওখানে যদি পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে তাহলে বোঝা যায় আর কি মানুষ কি চাইছে সেটা। তো সেই জন্য কি আছে, এবারে বাংলা পুরো গেরুয়াময় হয়ে যাবে। দাদা, আপনি তো ছাত্র রাজনীতির সময়কাল থেকে রাজনীতিতে আছেন এবং আজকে আপনি সাংসদ দুইবারে। তো এই যে আপনার যাত্রাপথটা, এটা কেমন ছিল আপনার? দেখুন, প্রথমে তো আমি জানতামই না যে আমি সাংসদ হব সেটা। আমার এই আদর্শ ভালো লেগেছে, ছোটবেলার থেকেই ভালো লাগতো এই আদর্শটা। তা না হলে সেই সময় তো পুরো লাল পার্টির সিপিএম এর রমরমা ছিল। আর আমি যে গ্রামের থেকে উঠে এসেছি সেখানে তো আশপাশে কেউ আমাদের এই গেরুয়ার সঙ্গে যুক্ত ছিল বলে আমার খুব কম আর কি, এক দুজন ছিল। তো আমার ভালো লাগতো এই আদর্শের যখন বিষয় টুকটাক শুনতাম খুব ভালো লাগতো। দ্বিতীয় হচ্ছে কল্যাণাশ্রমের কাজ আমাদের ওখানে প্রচুর আছে, বনবাসী কল্যাণাশ্রমে। আচ্ছা। তো সেখানে একজন দাদার সঙ্গে আমার পরিচয় হয়, তার মাধ্যমে আমি যুক্ত হয়। দিয়ে পরবর্তীকালে যখন কলেজে আসি তখন এই বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হয়। আর বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হওয়ার পরে টানা একদম বিদ্যার্থী পরিষদ করেছি আর কি। বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে বা রাজ্যের বাইরেও দায়িত্ব দিয়েছিল। আর তো সেখান থেকে ফিরে আবার ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে যুক্ত হয়। যুব মোর্চার কাজ শুরু করতে তখন আমরা 2-3%, 4% এরকম ভোট পেতাম। হুম। মানে পঞ্চায়েতে যদি প্রার্থী দিতে পারলেই মনে হতো আর কি, যাক আমরা প্রার্থী দিয়েছি তাতেই খুশি ছিল, এরকম একটা পরিস্থিতি ছিল। সেই সময় থেকে আপনি রাজনীতিতে রয়েছেন, যেখানে তখন অনেক কম জন থাকতো। হ্যাঁ, স্বাভাবিক। হয়তো আমার মনে আছে আমি আমার গ্রামের থেকে যখন সদর পুরুলিয়াতে আসতাম, একজন বয়স্ক মানুষ, সে প্রাক্তন মণ্ডল সভাপতি ছিল,
তো রাস্তার ধারে তার বাড়ি ছিল। তার বাড়িতে সবসময় একটা বিজেপির পতাকা লাগানো থাকতো। তো সেই পতাকাটা লাগানো থাকতো, সেই সাহসের সঙ্গে সে লাগিয়ে রাখতো। তার নাম হচ্ছে শ্রীনাথ কুমার। নেই উনি। উনি মারা গেছেন আরকি। তো তার বাড়িতে আমি দাঁড়াতাম। একটাই কারণ কি, ভালো লাগতো কি এই বয়স্ক মানুষটা যখন পুরো লালের রমরমা চলছে, লাল দুর্গের মধ্যে একদম একদম পুরোপুরি কোনো কিছু নেই, হয় ফরওয়ার্ড ব্লক আর নয় সিপিএম। আর সেখানে সেই পুরুলিয়াতে একমাত্র এই রাস্তার ধারে বিজেপির পতাকা লাগিয়ে রেখেছে। আমি তার যে সাবই দড়ির খাট হয়, সেই খাটে উনি বসে থাকতেন। আমি যেতাম উনার সঙ্গে কমসে কম ১০ মিনিট ১৫ মিনিট আড্ডা দিতাম। আবার আমি নিজের কাজে আমি বেরিয়ে পড়তাম। তো সেই করতে, করতে মানে দিনের পর দিন মানুষের পাশে থাকা ভারতীয় জনতা পার্টির আ যে সাংগঠনিক কাজ সেটা বেড়েছে। মোদিজির নেতৃত্বে আসার পরে মানুষ বিজেপিকে পছন্দ করতে শুরু করেছে। ২০১৪ এর পরে সব জায়গাতে কাজ শুরু হয়েছে। তারপরে স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির যে অত্যাচার বেড়েছে, ওখানে পুরুলিয়াতে পর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে অত্যাচার, তাদেরকে হত্যা করা, পুলিশের গুলিতে হত্যা এবং বিশেষ করে আপনার যারাই ভারতীয় জনতা পার্টি করত তাদেরকে মিথ্যা মামলার সঙ্গে, সঙ্গে বাড়িতে গিয়ে হামলা করা তৃণমূলের গুন্ডাদের। আচ্ছা। তো তার প্রতিবাদ করতে মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, মানুষ আমাদেরকে পছন্দ করেছে। মানে এই লড়াইটা বহুত বছরের। স্বাভাবিক বহু বছর বলতে গেলে আপনার প্রায় সেই আপনার আ ভারতীয় জনতা পার্টিতেই হয়ে গেল ১৫-১৬ বছর। তো তার আগে ছাত্র রাজনীতি করতাম। তো সেই জন্যে কি আছে, কি মানুষ বিজেপির যে আদর্শ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। সেটাকে আমরা একটা মাধ্যম বলতে পারি। অ্যা যে সকল পুরুলিয়ার কার্যকর্তারা কিংবা পশ্চিমবাংলার যারা কার্যকর্তারা আছি, তারা আমরা পৌঁছে দিয়েছি বিজেপির আদর্শটাকে মানুষের কাছে পর্যন্ত। আর সেই কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি ২০২১ সালে মুখ্য বিপক্ষ দল হয়ে উঠে এসছে। তো লড়াই চলছে এবং আগামী দিনে এই লড়াই আরো বাড়বে। দাদা, পুরুলিয়া একসময় একেবারেই অবহেলিত ছিল এবং পিছিয়ে পড়া জেলাদের মধ্যে অন্যতম। তো পুরুলিয়া থেকে আপনি যে এই সংসদে এসেছেন, সেখানে আপনার এই কোন রকম সমস্যা পেতে হয়েছে? মানে কত চাপ আপনি নিতে পেরেন মানে দেখুন পুরুলিয়া এখনো অবহেলিতই আছে, এখনো? এখনো আছে। বারে মানে বলা সত্ত্বেও না মানে রাজ্য সরকারের যা অ্যাক্টিভিটি আছে, রাজ্য সরকারের যা ব্যবহার আছে পুরুলিয়া জঙ্গলমহলের উপরে। আমরা দেখব সিপিএম আমলে যা অবস্থা ছিল, তার থেকে বিশেষ কিছু পরিবর্তন হয়নি। সেই সময় হয়তো রাস্তাঘাট ছিল না, এখন কিছু রাস্তা হয়েছে। কিন্তু হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে, ডাক্তার নেই। স্কুল আছে, স্কুলে শিক্ষক নেই। যেটা সারা পশ্চিম বাংলারই ইস্যু আছে। মানে পরিকাঠামোর উন্নয়ন সেরকম পরিকাঠামো, হয়নি। স্কুলের পরিকাঠামো নেই, হাসপাতালেরও পরিকাঠামো নেই। দ্বিতীয় হচ্ছে ডেভেলপমেন্টের ইস্যুতে মানে কি বলবো আরকি? মানে এতটাই খারাপ পরিস্থিতি আছে, মানে দুর্ভাগ্যজনক আরকি। আর পানীয় জলের সবথেকে বড় সমস্যা পুরুলিয়াতে। আচ্ছা। পানীয় জলের জন্যে যে এখনো পর্যন্ত আমাদেরকে সংঘর্ষ করতে হয়। আপনারা দেখেছেন হয়তো আমাদের আ রুদ্রনীল দা, আমি তো ওখানের বাসিন্দা, আমি তো রোজ দেখছি। উনি আমাদের একটা পার্টির প্রোগ্রামে গেছিলেন, রুদ্রনীল ঘোষ। হুম। সেখানে তিনি একটা ছবি পোস্ট করেছিলেন। কি ওই ইয়ের থেকে আপনার ডোবা, সেখান থেকে জল নিচ্ছেন। সেখান থেকে মায়েরা জল নিচ্ছে আর সেই জলটা পানীয় জল হিসেবে ব্যবহার করছে। মানে এখনো পর্যন্ত স্বাধীনতার ৭৯ বছর এবং তার সঙ্গে, সঙ্গে দিদির ১৫ বছরে পানীয় জলের জন্য সংঘর্ষ করতে হচ্ছে পুরুলিয়ার মানুষকে। যেমন ন্যূনতম রিকোয়ারমেন্টস গুলো পাচ্ছেন না তারা। এটা দেখার কাজ কার? বেসিক্যালি রাজ্য সরকার। রাজ্য সরকার দেখবে, কেন্দ্র সরকার সহযোগিতা করতে পারে। কেন্দ্র সরকার নিজের থেকে নিচে নামাতে পারবে না। কিন্তু একদম প্রচুর লাট কেন্দ্রীয় ব্যক্তি প্রকল্প পর্যন্ত। তো স্যাংশন হয়েছে পুরুলিয়ার জন্য। সেগুলো দেখুন কোথা থেকে প্রকল্প হবে? স্যাংশন করা আর তাকে একদম বাস্তবায়িত করা, বাস্তবায়িত করার কাজ হচ্ছে রাজ্য সরকারের। বিডিও, ডিএম যদি আপনাকে সহযোগিতা না করে, বিডিও, ডিএম এর যদি ইচ্ছে না থাকে, তো ওদের ইচ্ছে তো ব্যক্তিগত ইচ্ছে নেই।
তাদেরকে পরিচালনা কে করে? তাদেরকে পরিচালনা করে রাজ্য সরকার। রাজ্য সরকারে কে বসে আছেন? মাননীয় মমতা ব্যানার্জি। তিনি একদম ধরেই নিয়েছেন জঙ্গলমহলের মানুষ আমাকে ভোট দেয় না, জঙ্গলমহলের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে দিয়েছে, তাহলে জঙ্গলমহল ডেভেলপমেন্ট করা যাবে না। আর সেই কারণেই আজকে পুরুলিয়ার মানুষ, জঙ্গলমহলের মানুষ বঞ্চিত আছে। মানে আর সেই বলছেন কারণে কোনো সদিচ্ছার অভাব কোনো রয়েছে। কোনো প্রকল্পই সেখানে ঠিকঠাক ভাবে পৌঁছাতে দেয়নি। না, আমি যদি নিজের প্রচেষ্টায় লেগে থাকি, কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলি, কেন্দ্র সরকার থেকে সহযোগিতা করতে চাইলেও যে আমাদের সাংবিধানিক নিয়ম আছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যা নিয়ম আছে, কি আপনি কোনো কিছুই ডাইরেক্ট করতে পারবেন না। যে সময় এই সংবিধান তৈরি হয়েছিল তারা তো জানেনই এক সময় কি কেন্দ্র সরকার যে প্রকল্প নিয়ে আসবে কিংবা কেন্দ্র সরকার যেটা করতে চাইবে, আর রাজ্যে যে যদি বিপরীত বিচারধারার কোনো যদি সরকার হয়, তো সে নিজের বিচারধারাটাকে সামনে রেখে ডেভেলপমেন্টকে পিছনে ফেলে এবং তার পুরো পাওয়ারটাকে একদম কেন্দ্র সরকারের বিপরীতে নিয়ে যাওয়া, সে মানুষের কল্যাণে হোক আর অকল্যাণে হোক আর যা করা হোক, এটা তো বাবা সাহেব আম্বেদকরও জানতো না কি এইভাবে মানে সিচুয়েশন তৈরি হবে। নতুবা সেই সময় হয়তো সংবিধানের যে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেটা আছে সেটা হয়তো নাও থাকতে পারত, কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা ভালো। কিন্তু কেউ জানে না কি, কিংবা কেউ জানতো না কি মমতা ব্যানার্জি নামে একজন মুখ্যমন্ত্রী আসবে, আসছে পুরো সংবিধানের এত অসৎ ব্যবহার করবে, সেটা তখন মানুষ জানতো না। এখন আমরা টের পাচ্ছি তার। দাদা, পুরুলিয়া একসময় মাওবাদীর প্রভাব খুব বেশি ছিল। এখন পুরুলিয়াতে কি অবস্থা আছে? মাওবাদীদের সেই প্রভাব কতটা রয়েছে? দেখুন, একসময় মাওয়িস্টদের যে রেড করিডোর, ওয়েস্ট বেঙ্গল থেকে সাউথ পর্যন্ত একটা ওদের লাল করিডোর, রেড করিডোর বানিয়েছিল, একটা পুরুলিয়ার উপর দিয়ে, জঙ্গলমহলের উপর দিয়ে প্রচুর হত্যা করেছে। কিন্তু এই হত্যার পেছনে আপনি যদি দেখেন, দু 2006-07 পরের থেকে শুরু করে প্রায় 11-12 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটা বড় হাত ছিল। মাওবাদীদের নামে তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাদের যে রাজনৈতিক শত্রু তাদেরকে মানে হত্যার উপর হত্যা করেছে। সেই সময় কারণ থেকে বেশি ছিল মাওবাদীর কারণটা কি ছিল? প্রভাবটা। শুধুমাত্র তৃণমূল বিরোধী যারা আছে তাদেরকে শেষ করে আর সরকারে আসা। এখনো মাওয়িস্টের যে গতিবিধি সাইলেন্ট আছে, বন্ধ নেই। মাঝে মাঝে দেখবেন হয়তো কোনো জায়গায় পোস্টার ফেলে দিল, কোনো জায়গায় আপনার কারো নামে হুমকি দিল। কিছুদিন আগেতেই আমাদের একজন বিধায়কের নামে দিয়েছিল। আপনার বান্দোয়ানে কিছুদিন আগেতে পোস্টার পড়েছিল। তো কি আছে, এক প্রকার যে মাওয়িস্টদের যে গতিবিধি আর মাওয়িস্টদের যে সম্পর্ক এখনো বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে। মুখ্যমন্ত্রী পরবর্তীকালে যখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন, তখনই ইনি তাদেরকে খাইয়ে দাইয়ে পুষে রেখেছিলেন। যে উনি শেষ করে দিয়েছেন মাওবাদী সমস্যা সব। কি শেষ করেছেন? কোথায় শেষ করেছেন? মাওয়িস্ট শেষ করেননি। তাদের কিছু লোককে পয়সা টয়সা দিয়ে এখনো নিয়মিত পয়সা দেন উনি। আচ্ছা। নিয়মিত পয়সা টয়সা দিয়ে, আর উনি কি করেন, যাতে তারা এখন চুপ করে থাকে, যদি প্রয়োজন হয় তবে আবার বের করব, আচ্ছা। এই সিচুয়েশন। সেই জন্য মাঝে মাঝে ওরা পোস্টার টোস্টার দিয়ে রেখে এখনো। আপনার যদি পুলিশের যারা আইবিতে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন, কথা বলুন, তারাই বলে দেবে, তাদের কাছে সব তথ্য আছে। মাঝে মাঝেই মিটিং হয়, আবার পুলিশের সঙ্গেও মাজিস্ট্রেট মিটিং হয়। না। তো এই সিচুয়েশন, এই সিচুয়েশন আছে। তো সেই জন্য কি আছে, মাওয়িস্টে জঙ্গলমহলটা শেষ হয়নি। কিন্তু হ্যাঁ, রয়েছে। মাননীয় গৃহমন্ত্রী বলে দিয়েছে 2026-এ আমরা সমাপ্ত করে দেবো। আমাদের সরকার আসবে, একদম যৌথ অপারেশন হবে, একটাও মানুষ ছাড় পাবে না। যারা আত্মসমর্পণ করবে তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেব, আর যারা আত্মসমর্পণ করবে না তাদেরকে যেরকম ব্যবস্থা নেওয়া সেরকম নেওয়া। এই যে কেন্দ্রীয় প্রকল্পগুলো একটার পর একটা পুরুলিয়ার জন্য আসছে, আপনি বললেন যে সেগুলো রাজ্য সরকার সেভাবে পৌঁছাতে দিচ্ছে না। তো তার জন্য আপনি কিভাবে সোচ্চার হয়েছেন সংসদে?
দেখুন, কেন্দ্র সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প শুধু পুরুলিয়াতেই শুধু নয়, সারা পশ্চিমবাংলাতে কোনো জায়গাতেই ঠিকঠাক ভাবে মাননীয়া আসতে দেয়নি। কারণ আসতে না দেওয়ার কারণটা হচ্ছে, পয়সা নেব আমি, কিন্তু নাম দেব না, এটা হতে পারে না। কেন্দ্র সরকারের যেমন মনে করুন, আপনার যদি 100 দিনের কাজের কথা বলি, এখন তো এনআরজিএস যেটা ছিল, সেটা 54,000 কোটি টাকা আমরা দিয়েছি পশ্চিমবাংলাকে এই 10 বছরে। তার আগে যদি দেখি, দিদিমণি যে সরকারে ছিলেন, ইউপিএর সরকারে, সেই 10 বছরে মাত্র 14,000 কোটি টাকা দিয়েছে। সেই টাকা গেল কোথায়? কোথায় কাজ হচ্ছে? কোনো হিসাব নেই, কিচ্ছু নেই। কিন্তু ওনারা বলছেন যে কেন্দ্র বঞ্চনা করছে, আমাদেরকে টাকা দিচ্ছে। যদি 54,000 কোটি টাকা 10 বছরে দিয়ে বঞ্চনা হয়, আর যদি মনে করুন নিজে নিজে যখন দিদি সরকারে ছিলেন আর তাতে 14,000 কোটি টাকা দেওয়াটা যদি সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তা আমার এই অঙ্ক জানা নেই, আমি এই গণিতটা পড়িনি আর কি, সেটা ওনারাই ভালো করে জানেন। 14,000 বড় না 54,000 বড়? দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার আগে দেখুন কি হিসেব ছিল, কত টাকা দিয়েছিল। আর এখন দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 30,000 কোটি টাকা আমরা দিয়েছি ভারত সরকার থেকে, তার কোনো হিসেবপত্র নেই। সেই টাকা ব্যবহার হয়েছে, কোথায় হয়েছে? তৃণমূলের কোনো ক্যাডার আছে, তৃণমূলের কোনো নেতা আছে, যার দোতলার বাড়ি আছে, যার আগের থেকেই 3টে বাড়ি আছে, তাকে দেওয়া হয়েছে। যে তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, তাকে দেওয়া হয়েছে। যাকে পাওয়ার কথা, যে উপযুক্ত ওই বাড়ি পাওয়ার, সে পায়নি। কিন্তু এখনো আপনার প্রান্তিক মানুষ তো অনেক বেশি, তাদের তো একটা প্রয়োজন রয়েছে। আমি তারা আদিবাসী আমি মানুষ রয়েছে। আমি একটা জায়গাতে আজ 1-1.5 বছর আগে গেছিলাম একজন মায়ের কাছে দেখা করতে। আপনারা হয়তো টিভি চ্যানেলে দেখেওছেন সেটা, ঠিক আমার মনে আসছে না সেই মায়ের নামটা। সেটা হচ্ছে আপনার পুরুলিয়া 1 নম্বর ব্লক। আমাদের ওখানে সভাধিপতি নির্বাচিত হয়েছেন যে কনস্টিটিউয়েন্সির থেকে। একটা টয়লেটের মধ্যে তিনি থাকতেন, টয়লেটের মধ্যে। আপনি ভাবুন মানে কি অবস্থা ছিল, মানে ভাবা যায় না। সেটাতে একটা ওই প্লাস্টিকের বস্তা পেতে দিয়ে সেখানে একটা বাক্স, সেটাতে এই দরজাটা বন্ধ করে সেখানেই শুয়ে থাকতেন, বাড়ি নেই। তো এই টাকা গেল কোথায়? এরকম বহু উদাহরণ আছে, বহু লোক আমাদের কাছে। আমরা চিঠিপত্র করতে পারি, কথা বলতে পারি, এর বেশি তো কিছু করতে পারি না। কেন্দ্র সরকার থেকে দেওয়ার পরে এটাকে একদম লাস্ট ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর কাজ হচ্ছে বিডিও, ডিএম। বিডিও, ডিএম হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী, তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে। সর্বস্তরেই দুর্নীতি কাজ করছে। দেখুন, দুর্নীতিটার বিষয়টা হচ্ছে কি, দুর্নীতিটার মধ্যে সরকার চলছে, সরকারের মধ্যে দুর্নীতি আছে এরকম বলা যাচ্ছে না এখন। যেমন একটা কথা ছিল কি, দুধের মধ্যে জল মিক্স করে দিলে বোঝা যায় না, কিন্তু জলের মধ্যে দুধ যদি দেয়, তো সেরকম এখানে দুর্নীতিটার উপরেই সরকারটা চলছে। দুর্নীতি যেরকম যেরকম ভাবে পজিশন নিচ্ছে, সেইভাবে সরকারটা ঘুরছে। মানে এই সরকারের যা শুধু সময়ের অপেক্ষাটা যাওয়াটা, কারণ মানুষ এত বীতশ্রদ্ধ হয়ে গেছে কি, মানুষ আর কিছুতেই অ্যাকসেপ্টই করতে পারছে না। যেমন যে কোনো বিষয় যদি একবার বদহজম হয়ে যায়, দেখলে আবার তারপরে ঘেন্না হয়, সেরকম মানুষের হয়ে গেছে এই সরকারের। রাজ্যের যে শিক্ষিত যুবক যুবতীরা, তাদের চাকরির কোনো সংস্থান সেভাবে হচ্ছে না, সে ব্যাপারে কি বলবেন? এই চাকরি তো দুর্নীতি, শিক্ষা রাজ্য সরকার ভাতাতে বিশ্বাস করে, এবং মায়েদেরকে দেওয়া হতো, এটা ঠিক ছিল, কিন্তু তার যে পরিমাণটা, সেটা খুবই অল্প। হুম, সেটাকে 1,500 টাকা দিয়ে কিছু হয় না। ন্যূনতম কমসে কম 3,000 দেওয়া উচিত, আর আমরা সরকার এলে দেবো, নিশ্চিত রূপে দেবো আমরা। এই প্রকল্প বন্ধ হবে না, নাম হয়তো চেঞ্জ হতে পারে, আচ্ছা। কিন্তু এই প্রকল্প থাকবে, এবং 1,500 জায়গায় আমরা 3,000 করবো। আমি মাননীয়াকে লিখেছিলাম কি, আপনার নেতাদের খাটের তলাতে 50 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে। আপনাদের বহু নেতার বেনামি সম্পত্তি দেখা যায়। যদি প্রত্যেক জেলাতেই আমি যদি এক একটা নেতার নাম করি, তো আপনার পার্টিতেই মনে হয় লক্ষ কোটি টাকার টোটাল প্রপার্টি হবে নেতাদের কাছ থেকে। 1,000 কোটি টাকার বলবো না, টোটাল সব নেতাদের, তৃণমূল নেতাদের প্রপার্টি হবে। আর মায়েদেরকে মাত্র 1,000 টাকা, তখন 1,000 টাকা দিত।
আরে ন্যূনতম তো কমসে কম 2,000 টাকা করে দিন। তা হয়তো আমার চিঠি লেখার পরে তার মনে হয়েছে কি না দিলে হয়তো তখন একটু বাড়িয়ে দিয়েছে। আর যুবকদের যে অবস্থা, আপনি যদি রেলওয়ে স্টেশনে গুলোতে একবার যান, কখনো কখনো মাঝে মাঝে আহ, ছোট যে ইউটিউব চ্যানেল কিংবা হ্যাঁ। যারা মোবাইলে হ্যাঁ, নিউজ টিউজ ক্রিয়েটাররা। বানায়, হ্যাঁ, তারা দেখাই মাঝে মাঝে। আমিও 1-2বার গেছি রাত্রিবেলা পুরুলিয়া রেলওয়ে স্টেশন। সাউথে যে ট্রেনগুলো যায়, কুঞ্জ ব্যাগ নিয়ে, হাতে এরকম ব্যাগ নিয়ে, জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছি, সাউথে যাচ্ছি, ব্যাঙ্গালোরে যাচ্ছি, দিল্লিতে যাচ্ছি, গুজরাটে যাচ্ছি, রাজস্থানে যাচ্ছি। পড়াশোনা কতদূর করেছেন? মাধ্যমিক পাস, এইচএস পাস, কেউ গ্রাজুয়েট। তো খুবই কষ্ট লাগে, কিন্তু কোনো নিজের উপায় নেই। রাজ্যে থাকতে পারছেন না, নিজের জেলে থাকতে পারছেন থাকবে কি করে? কোনো যদি রোজগারের ব্যবস্থা না থাকে, যেমন ওখানে যদি চাষ, জমি তো প্রচুর আছে, হুম। কিন্তু জল নেই, চাষবাস করবে কি করে? আর যেখানে মনে করুন অল্প একটু জলের ব্যবস্থা আছে, তো বাকি কোনো সুযোগ সুবিধা নেই। কোন নতুন শিল্পও তো আসলো না। পশ্চিম বাংলাতে শিল্প দিদির রাজত্বে তো কেউ আসবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। দিদি যতদিন থাকবে, কোনো ব্যবসায়ী, কোনো শিল্পপতি, মানে কেউ সৎসাহস করবে না। কারণ সিপিএম প্রথমে ভুল করেছিল কি, কৃষি জমিকে একদম নষ্ট করে শিল্প নিয়ে এলো সিঙ্গুরে। আবার যখন সেটা কৃষি জমির ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেল, সেই জমি তার কিছুই হবে না, দাঁড়িয়ে গেল, তখন দিদিমণি তাকে তাড়িয়ে দিল। কি আশ্চর্যের বিষয়! সেই জায়গাটা একবার যদি ঘুরে আসেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এসেছিলেন সেখানে, আমিও তার আগে ওখানে গেছি, ওটা দিয়ে আমি যাতায়াত করি, পুরুলিয়া যাই, তখন মাঝে মাঝে আমি দাঁড়াই সেই জায়গাটাতে দেখি, মানে সেই জায়গার যে ক্যারেক্টারটা এমন পরিবর্তন হয়ে গেছে, মানে ওটার কোনো কাজেই লাগবে না, সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো এই ভয়ে, এই আতঙ্কে কে আসবে? সবাই অপেক্ষা করে আছে কবে এর বিদায় হয়। দিদিমণির বিদায় হবে, হু হু করে ছুটে আসবে শিল্পপতিরা এখানে। দিদিমণি যদি মানে এই 15 বছরে না কাউকে আনতে পেরেছে, হ্যাঁ, তিনি মাঝে মাঝেই সম্মেলন টম্মেলন করেন, সেখানে কিছু খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করেন। আর আমাদের এখানে 1-2 জন মহাপুরুষ আছে, তারা হয়তো কখনো এই শালবনী কিংবা এতে হুম। স্পাত ফ্যাক্টরি টেক্টরি এসব আমি শুনেছি, জানি না কখন খুলবে, জানি না, আমি নামও নিতে চাই না। হুম। তো বহু বছর ধরে শুনছি। এরকম এরকম শুনেছি। দিদিমণির সঙ্গে মাঝে মাঝে লন্ডন টন্ডন ঘোরাটোরা করেন ওনারা, এবং যখন বিদেশে বেড়ানোর ইচ্ছে করে তখন ট্যুর বানিয়ে নেন। এইটুকুই শিল্পের এখানে যোগদান আর কি, এর থেকে বেশি নেই। তো যেখানে বাংলার যুবক যুবতীরাই চাকরি পাচ্ছে না, সেখানে এই ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে কিন্তু প্রতিনিয়ত। আমরা শুনতে পাচ্ছি যে এই অনুপ্রবেশকারীরা তারা এসে বসবাস করতে শুরু করেছে এবং তার কিছু প্রমাণও পাওয়া গেছে। আমরা এই দেখুন, সাইডে আমরা 80-র দশক থেকে আমরা আন্দোলন করে আসছি, একদম প্রথম দিক থেকে। ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের যারা আরো একই আহ, মতাদর্শে আরো সংগঠন আছে, আমি আগে বিদ্যার্থী পরিষদ করতাম, তো বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমরা প্রথম থেকে বলে আসছি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে, উনি নিজেও সোচ্চার ছিলেন এক সময়। এবং মাননীয়া নিজেও বলেছিলেন যে সিপিএম এর আমলে যে তখন অনুপ্রবেশ তারা করা হচ্ছে। সিপিএম এর ভোট ব্যাংক ছিল। বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স যারা, বেসিক্যালি যারা ওখানের মুসলমান, হুম। তারা কিসের কারণে এখানে আসার প্রয়োজন? আপনাকে তো ধর্মের কারণে দেশ দিয়ে দেওয়া হয়েছে, দেশটা তো এমনি এমনি ভাগ করেননি। বলা হলো ভারতবর্ষ একটা রাষ্ট্র থাকবে, আর মুসলমানদের জন্য একটা রাষ্ট্র থাকবে, সেটার জন্য পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। প্রথমে পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশ। তারপরে আপনার আসার কেন প্রয়োজন হচ্ছে? তার মানে অসৎ কোনো মানসিকতা আছে, অন্য কিছু প্ল্যানিং আছে, যে ডেমোগ্রাফি চেঞ্জ করে ভারতবর্ষকে আবার টুকরো করার জন্য, পশ্চিম বাংলাকে টুকরো করে গ্রেটার বাংলাদেশ বানানোর একটা ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে চলছে। এবং এর প্রভাব তো পড়ছে এই যুবক যুবতীদের উপরেও, কারণ তারাও তো এই দেখুন, একই কাজের প্রত্যেকটা মধ্যে। জায়গাতে হাসপাতালগুলোতে তারাও দেখুন কাদের ভিড় আছে। হুম।
যারা বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স রোহিঙ্গা তাদের ভিড় আছে। মানে আমাদের পরিষেবা আমাদের দেবার এমনি ক্ষমতা নেই। আমাদের মানে যে হাসপাতালের সুযোগ সুবিধা যেটা আমাদের পাওয়ার কথা, হুম, স্থানীয় মানুষদের পাওয়ার কথা, সেটা সুযোগ সুবিধা কারা নিচ্ছে? বাংলাদেশি অনুপ্রবেশকারী। রেশনের যে ব্যবস্থা, রেশন কার্ড অনায়াসে ভোট ব্যাংকের জন্য দিদিমণি বানিয়ে দিয়েছেন, তার আগে সিপিএম বানিয়ে দিত। তার পুরো সুযোগ সুবিধা। আবার রেশন কার্ড যখন হয়ে গেল তখন আধার কার্ডও বানিয়ে নিচ্ছে। তারা আধার কার্ড বানিয়ে সুবিধা নিচ্ছে, পাচ্ছে। আধার কার্ড যখন বানিয়ে নিচ্ছে তখন আপনার ইয়েও বানিয়ে নিচ্ছে, আপনার ভোটার আইডিও বানিয়ে নিচ্ছে। ব্যাস সহজ সরলভাবে ভারতের নাগরিক হয়ে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা-টরীক্ষাতে সুযোগ পেয়ে যাচ্ছে। তারপরে কি আছে? আমাদের যে অধিকার সেটাই ওরা ঢুকে যাচ্ছে। তো এই যে একটা বড় ষড়যন্ত্র, আর শুধুমাত্র অল্প স্বার্থের জন্যে, শুধুমাত্র গদি থাকার জন্যে দিদিমণি ভারতবর্ষের যে নাগরিক, পশ্চিমবাংলার যে নাগরিক, তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করছে। আর এটা একটা জাতীয় এখন নয়, নিরাপত্তার ক্ষেত্রেও এটা একটা ভবিষ্যতের জন্য বড় বিপজ্জনক। জাতীয় নিরাপত্তার কথা যদি বলেন তো আজকে যে এতগুলো জায়গাতে যা কিছু ঘটছে সবগুলোর কানেকশন হচ্ছে পশ্চিমবাংলা। আর পশ্চিমবাংলা পিছনে কি আছে? বাংলাদেশ। সে জামাতিরা হোক কিংবা আরো কোনো মৌলবাদী কিংবা কোনো জঙ্গি সংগঠন, তো তার সব থেকে সুরক্ষিত জায়গা, তারা সব থেকে সেফ হাউস মনে করে সেটা হচ্ছে পশ্চিমবাংলা। যারা ইনফিল্ট্রেটার্স আছে এবং আতঙ্কবাদী আছে তারা। আর এই যে এরা আসার পর থেকে নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গেছে। একসময় কলকাতা, পশ্চিমবঙ্গকে বলা হতো নারী সুরক্ষায় দেশের মধ্যে দেখুন, নারী সুরক্ষার যে মডেল বলবো সেটা তাহলে আমার এটা শুনলেই মনে আসে আমার পুরুলিয়াতে যে বান্দোয়ান আছে মনিকা মাহাতোর কথা। মনিকা মাহাতো মানে 12-এ পড়তো, 11 কিংবা 12-এ পড়তো, একটা মেয়ে, ছোট্ট বোন। সেরকম বিশেষভাবে সেটা যেরকম হাইলাইট হওয়ার কথা ছিল, যেরকম প্রচার হওয়ার কথা ছিল, সেরকম হয়নি। তৃণমূলেরই একজন বড় নেতা, গাড়ির চালক, তার গার্ড, আমার এরকম স্থানীয় লোকের মাধ্যমে শোনা, এবং তৃণমূলের কিছু হোমরা চোমরারা তাকে প্রথমে ধর্ষণ করে, তারপরে গলা টিপে হত্যা করে, তারপরে প্লাস্টিকে মুড়ে পাথর খাদানে পাথরের নিচ দিয়ে চাপা দিয়ে দেয়। পরবর্তীকালে বাড়ির লোক যখন থানাতে সে লিখিত আকারে দিতে যায়, প্রথমে নিতে চায়নি, নিখোঁজেরও ডায়েরি নিতে চায়নি। তার মানে পুলিশের জানা ছিল সবকিছু। দিয়ে এখনো পর্যন্ত না কেউ অ্যারেস্ট হয়েছে, আর না তার কোনো ইনভেস্টিগেশন হয়েছে, কিচ্ছু হয়নি। আমি গেছিলাম তার বাড়িতে, আমরা আন্দোলনও করেছি, বহু সামাজিক সংগঠনও আন্দোলন করেছে। তো তৃণমূল কংগ্রেসের যে নারী সুরক্ষার মডেল, একটা হচ্ছে বান্দা মনিকা মাহাতোর কেস। আমরা কামদুমির যদি ঘটনা দেখি, দুই যে বোন আন্দোলন করেছিল, আন্দোলন করেছে, তাদের সঙ্গে আমি একবার কথা বলতে গেছিলাম, তাদের সঙ্গে কথা হয়েছিল। মানে কথা শোনার পরে এমন মনে হলো কি আমরা কোন পশ্চিম বাংলাতে আছি। বিচার হবে কি করে? সরকারই যদি চাই যারা ধর্ষক মার্ডারার আছে তারা বহাল তবিয়তে থাক শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে, তাহলে তো কারো কিছু করার থাকবে না। আমাদের কি অপরাধ ছিল? আমাদের একটা ছোট্ট বোন যে উড়িষ্যার থেকে এখানে পড়তে এসেছিল দুর্গাপুরে IQ সিটি মেডিকেল কলেজে, বিকেলবেলা সে প্রায় সন্ধ্যের সময় এই টিফিন কেনার জন্য বেরিয়েছিল, পাশে ঝোপ ছিল, ঝোপে জবরদস্তি তাকে টেনে নিয়ে যাওয়া হয়, আর বারে বারে তাকে ধর্ষণ করা হয়। আর তাকে এটাও বলা হয় যদি এই মুখ থেকে আওয়াজ বের করে তাহলে এখানেই সমাপ্ত, বাকি ঘটনাগুলোর মতো। কিন্তু উনি বললেন সন্ধ্যায় কেন বেরিয়েছে। কিন্তু এটাই বলছি, সেটাও ধামাচাপা দেওয়া হতো। আমি এবং ভারতীয় জনতা পার্টির বাকি কার্যকর্তারা গিয়ে কন্টিনিউ সেখানে আন্দোলন হয়েছে, ধর্ণা হয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে অ্যারেস্ট করা শুরু করেছে। তাতে উনি আমার একটা জ্ঞান দিয়ে দিলেন, একটা নতুন বেঙ্গলে নিয়ম আনলেন কি ভাই, আপনি রাত্রিবেলা আপনি নিজের সুরক্ষা নিজে দেখুন। রাত্রিবেলা কোনো মহিলার আমি দায়িত্ব নেব না। রাত্রিবেলা মহিলারা নিজের দায়িত্বে নিজেই থাকবে। রাত্রিবেলা মহিলাদের মুখ্যমন্ত্রী আমি না। হ্যাঁ, যদি ধর্ষক যদি বেরোয়, মার্ডারার বেরোয়, তো তাকে বাঁচানোর জন্য আমি দায়িত্ব নেব। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল। এটাই ছিল তার
আসল রূপটা হৃদয় থেকে বেরিয়ে এসেছিল, ফুটে এসেছিল এটা। দেখো যদি এখানে আরজি করের যে ঘটনা, সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্ব দেখেছে কিরকম ভাবে একজন ডাক্তার বোন, সেই বোন রাত্রিবেলা ডিউটিতে যায়, তাকে প্রথমে ধর্ষণ করে মার্ডার করে দেয়। তারপরেরটা আরো জঘন্য হচ্ছে, এভিডেন্স নষ্ট করার জন্য পুরো সরকারি তন্ত্র, পুরো পুলিশ প্রশাসন লেগে 4 দিন ধরে একদম পুরো একদম নষ্ট করে দেওয়ার জন্য লেগে যায়, কি যাতে কোনো কিছু না তথ্য থাকে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই হচ্ছে দিদির নারী সুরক্ষার মডেল। কিন্তু পরবর্তী মানুষকে বোঝানো হয়েছিল যে সিবিআইও তো কিছু পেল না, সিবিআইও তো আপনি ফলটা একটা রাইটে। জিনিস আপনি একটা জিনিস ভাবেন, এই বাড়িটাতে আমরা বসেছি, আমরা হয়তো মনে করুন এই চায়ের যে কাপ আছে আমি চুমু দিচ্ছি, এটা ধরেছি, চেয়ারে বসেছি। আবার মনে করুন এসে সব চেয়ার টেবিল সব চেঞ্জ করে দিয়ে বাড়ির পুরো সিঁড়িটাকে চেঞ্জ করে দেবেন, একদম পুরো ঝাঁটা দিয়ে বের করে দেবেন, স্প্রে করে দেবেন, চেয়ার টেবিল সব বের করে দেবেন। তারপরে আপনি যদি বলেন ফিঙ্গারপ্রিন্ট কই, ম্যাচ কোথায় করছে, একটা অন্য কাপ রেখে রাখিয়ে দেবেন, কি করে হবে? আবার আমি যাকে ধরেছে তার বিষয়ে আমি বলতে চাই না, তারও কঠোর শাস্তি হওয়া উচিত, কিন্তু এর পেছনে আরো যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য যে 4 দিন ধরে চলেছে, কি এমন প্রয়োজন ছিল কি ডেড বডিকে একদম সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে তার বাড়ির লোক না আসতে দিয়ে তাকে একদম জ্বালিয়ে দেওয়া, শ্মশানে নিয়ে যাওয়া? কি এমন তাড়া ছিল? কি এমার্জেন্সি ছিল কি বিধায়ককে কাউন্সিলরকে লেগে মা বাবাকে আসতে না দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে দাঁড় জ্বালিয়ে দেওয়া? কারণটা কি? সেই যে ঘরে ডেড বডিটা পাওয়া গেছিল সঙ্গে সঙ্গে আহ, সেই বাড়ির রিকনস্ট্রাকশনের জন্য একদম অ্যাডমিনিস্ট্রেশন থেকে অর্ডার দেওয়া হয়, কি কারণ ছিল? ভেঙে একদম সঙ্গে সঙ্গে বাড়ি কে একদম চেঞ্জ করে দেওয়া হয় নকশা, কি প্রয়োজন ছিল? 4 দিনের মধ্যে এমন কি এমার্জেন্সি ছিল কি? মেডিকেল কলেজের কি আরেকটা কি কোনো ইউনিট নতুন তৈরি হচ্ছিল ওই রুমটার মধ্যে? তো তাতেই বোঝা যায়, সবাই জানে জলের মতো পরিষ্কার আছে। তারপরে আপনি যদি সিবিআই লাগিয়ে দেন তো সিবিআই কি করতে পারবে? এবং এটাও একটা জিনিস বলে দিচ্ছি, যেমন আপনার এসআইআর এর বিষয়ে আহ, বলা হচ্ছে কি সবকিছু আহ, আপনার যে চিফ ইলেকশন কমিশনার আছে তাকে এই ভোটার লিস্টে নাম তোলা, বাদ দেওয়া, মৃত ভোটার, তার নামে বলছে। কিন্তু এটার পেছনে যারা আছে, এটার পেছনে কারা আছে? পশ্চিম বাংলা ইউনিটের যত ডাব্লিউবিসিএস আর আইএস অফিসার আছে, তারা সেই কাজ করছে। সেরকম এই সিবিআই এর যে বিষয়, যখন আইন তৈরি হয় কেউ তো জানতো না কি সিবিআই কোনো জায়গায় গেলে রাজ্যের প্রশাসন তার বিপরীত আচরণ করবে। যখন সংবিধান লেখা হয় তখন ছিল কি কেন্দ্রীয় যদি কোনো এজেন্সি আছে তো তাকে সম্পূর্ণভাবে সহযোগিতার কাজ করবে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল ইউনিট যে আছে, রাজ্যের যে ইউনিট আছে। কিন্তু কি হয়েছে, রাজ্যের ইউনিট যদি বিপরীত আচরণ করে তাহলে তো স্বাভাবিকভাবেই কেউ কিছু করতে পারবে না। মানে বলছেন রাজ্য পুলিশ কোনোভাবেই সাহায্য করেনি? সাহায্য নয়, বিপরীত করেছে। সহযোগিতা না করা একটা আলাদা বিষয় হয়, কি সরে দাঁড়িয়ে গেল। আর এভিডেন্স নষ্ট করা, যার কাজ ছিল সহযোগিতা করা। কারণ এতটাও মানে ব্যবস্থা থাকে না কি কেন্দ্রের থেকে টোটাল নিয়ে এসে প্রত্যেকটা জিনিস করবে। নিয়ম হচ্ছে রাজ্যের যে প্রশাসনে যারা আছে, রাজ্যের যে পুলিশ আছে, তাদেরকে তারা সহযোগিতা করবে এবং একসঙ্গে মিলে করবে সবকিছু, যা চাইবে সেটাই দেবে। কিন্তু তা না করে তার বিপরীত করেছে, বুঝেছে? হ্যাঁ, চায়ের কাপ চাইবে, এটাকে না দেখে এটাকে সরিয়ে দাও। একটা টেবিল চাইবে, টেবিলটাকে আমি দিচ্ছি না দাদা বিশ্বাসে নিজে জোগাড় করে নেবে, কিন্তু এখানে কি আছে সেটাকে সরিয়ে দাও। পুরোপুরি এভিডেন্স কে ট্যাম্পার্ড। এভিডেন্সটাকে পুরো নষ্ট করেছে এবং নষ্ট করার জন্য যা যা করার সবকিছু করেছে। এটা কার নির্দেশ হয়েছে? কার এত সহজ থাকবে? যদি না আপনার রাজ্যের প্রশাসনের যে হেড থাকে, যে মুখিয়া থাকে, তো স্বাভাবিকভাবেই আচ্ছা আজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে এত কিছু আপনারা দেখছেন, কি দর্শকরা ঘুরে বেড়াচ্ছে, একজন জেলে আছে, যারা পুলিশ প্রশাসন এটাকে নষ্ট করার চেষ্টা করেছে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তো এটার পিছনে একটাই কারণ, একজনেরই হাত আছে, সেটা হচ্ছে মাননীয়া। মাননীয়া অঙ্গুলি হেলনি সবকিছু হয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম কসবা ল কলেজ যেটা হলো, সেখানেও তো
তৃণমূলেরই কারা ছিল, আশ্রিত কে একটা করেছে, তারপরে কি হলো, তারপরে কিচ্ছু হয়। তার মানে কতটা মানসিকভাবে স্ট্রং আছে রেপিস্টরা, সেটা একটা ভাবার বিষয় আছে। হুম। মানসিকভাবে ফুল একদম পুরো স্ট্রং আছে ওরা, কি আমাদের কিচ্ছু হবে না দিদির রাজত্বে। এবং তারাই আজকে এই ভোটে, এই নির্বাচনে যাতে পুনরায় দিদি জিতে আসে সেটার জন্য তারা ব্যবস্থা করছে। তারা করা এই রেপিস্টরা, মার্ডাররা। অভয়ের মা, তার বাবাও বহু কাল ধরে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখন তো পুলিশও তাকে লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছিল প্রায়। তো তার পরবর্তীকালেও সেটা কিন্তু কিছুই এগোলো না, সেই কেস কিন্তু এগোলো না, এবং কোনো বিচার এখনো পর্যন্ত পেলাম না আমরা। দেখুন, এটা দিদিমণি যতক্ষণ থাকবে, বিচার পাইয়ে দেওয়ার কাজ হচ্ছে সরকারের। সরকারের কাজ থাকে, যার তার যা তন্ত্র থাকে, তারা সবাই ইনভেস্টিগেশন করে আর আদালতের হাতে তুলে দেয়। কিন্তু এখানে যদি মনে করেন সরকারই যদি মনে করেন দর্শকদেরকে বাঁচানোর জন্য লেগে থাকে, তাহলে তো কিছু করার উপায় থাকবে না। আর তার মায়ের উপরে যে লাঠিচার্জ হয়েছে, অত্যন্ত নিন্দনীয় বিষয়। কারণ একবারও বিবেচনা করলো না, একবারও ভাবলো না সেই পুলিশ অফিসার কে কোথায় আমি লাঠিচার্জ করছি আর কার গায়ে আমি লাঠি ফেলছি। তো সেই জন্য কি আছে এখানে, মানে দেখার পরে এই টিভি সিরিয়ালে আগে যখন আমরা দেখতাম পৌরাণিক কালের কোনো ঘটনা আসতো, কি অসুরেরা আসছে, গ্রামকে গ্রাম ধ্বংস করে দিচ্ছে, কোনো জায়গায় পশুকে খেয়ে নিচ্ছে, কোনো জায়গায় মানুষকে খেয়ে নিচ্ছে, আমরা দেখতাম আগে পৌরাণিক যে এগুলো। তো সেরকমই বর্তমান যে আমাদের যে শাসক দল এবং পুলিশ প্রশাসনের আচরণটা সেম হয়ে আছে। আমি যদি একটা ঘটনা বলে থাকি, পুলিশের আপনি লাঠিচার্জের কথা বললেন, আমার ওখানে একটা আদিবাসী মেয়ে, সে বাড়িতে ছিল। তার অপরাধ ছিল কি, তার বাবা দিনমজুরি করত, সাঁওতাল পরিবারের লোক, এবং বিকেলবেলা সারাদিন মজুরি করে আসতো, সেই জন্য বিকেলবেলা একটু মদ খেত। আর সেই কারণে সে বাড়িতে 1 বোতল কিংবা 2 বোতল মদ রেখেছিল। এবার কি মদ ছিল আমি জানি না। কেউ খবর দিল যে বাড়িতে ইয়ে আছে, মদ আছে। নিজে সেখানে আহ, আপনার পুলিশের ইন্সপেক্টর তার বাড়িতে যায়, সেই মেয়েকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। 18-19 বছরের মেয়ে। আর জিজ্ঞাসাবাদ করার পরে বলে কি আমার বাবা তো নেই বাড়িতে, একটা বাড়ি, ছোট্ট বাড়ি। হুম। আর ছোট্ট বাড়ির মধ্যে এমন কিছু লুকানোরও বিষয় নেই। গরিব ব্যক্তি দিনমজুরির কাজ করত, বাড়ির মধ্যে ধান বিক্রি করা আর মোষ বিক্রি করা, কিছু টাকা পয়সা ছিল। প্রথমে পুলিশ তাণ্ডব শুরু করে খোঁজ খবরের নামে 40,000 টাকা ছিল, সেটাকে নিয়ে যায়। বাড়িতে একটা মোবাইল ছিল, আর একটা পুরনো বাইক ছিল, সেকেন্ড হ্যান্ড বাইক মনে হয় একটা কিনেছিল তারা। মানে বাড়িতে মেয়েটি একাই ছিল তখন? মেয়েটি একা ছিল, সেটা তুলে নিয়ে যায়। এটাও বড় অপরাধ ছিল না, তাকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে বেধড়ক পেটায় মেয়েটিকে? মেয়েটিকে, জঘন্যভাবে পেটায়। আমি ছিলাম দিল্লিতে, আমাকে খবর দিল। আমি সঙ্গে সঙ্গে সেদিনকেই এমার্জেন্সি ভাবে এলাম, আর পরের দিন তার গ্রামে গেলাম। গ্রামে নিয়ে গিয়ে সে মেয়েটির সঙ্গে কথাবার্তা বললাম। আমি জিজ্ঞেস করলাম, এটা খাটের মধ্যে শুয়ে আছে, আমার মনে হয় বছর 2-এর আগে এরকমই মার্চ মাস সম্ভবত হতো, কারণ শীত শেষ হয়ে গেছিল। সেই সময় দেখি গায়ে চাদর দিয়ে সে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার? বলছে সারা শরীরে প্রচন্ড ব্যথা। বলছে ওষুধ নিয়েছো? যে হাসপাতালে গেছিলাম, হাসপাতাল বললো আগে পুলিশে যদি বলে তাহলে আমি ওষুধ দেবো। মানে কি জঘন্য পরিস্থিতি ভাবুন। ওরা জানে পুলিশ মেরেছে, আর সেই জন্য পুলিশ বললে হাসপাতাল, সেখানের বিএমওইচ এবং বাকি যারা আছে তারা ওষুধ দেবো বলেছে। পুলিশ না বললে ওষুধ দেবে না, পুলিশেই মেরেছে। মানে একদিকে গৃহমন্ত্রী মমতা ব্যানার্জি, আরেকদিকে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি পুলিশ ভাবুন, মন্ত্রী? ওই গৃহমন্ত্রী, হুম। রাজ্যের গৃহমন্ত্রী তো পুলিশ মন্ত্রী উনি। হ্যাঁ। মানে তার দুটো মন্ত্রণালয় কত সুন্দরভাবে চলছে বাবু, আর আদিবাসীরা কত সুখে আছে এটার থেকেই বোঝা যাচ্ছে আর কি। তো আমি গেলাম, মেয়েটিকে নিয়ে গিয়ে থানাতে গেলাম। থানাতে গিয়ে পুলিশ অফিসারের বিরুদ্ধে কমপ্লেন করা হলো। কমপ্লেনই থেকে গেল, আজও পর্যন্ত কিছু হয়নি, হওয়ার কথা নয়। কারণ পেনশন ন্যূনতম কোন রকম
শাস্তি আমার মনে হয় না কিছু হয়েছে, অল্প স্বল্প হয়তো 2 দিন 3 দিন হয়তো সাইড করে দিয়েছিল, যাতে জনাক্রোশ না হয়, মানুষের চোখে না পড়ে, এর থেকে বেশি কিছু না। আজকে আমি একটা, যেমন এই পুলিশের কথা বলছেন, ঘটনা শুনলাম। আমার যে গ্রাম পঞ্চায়েতে বাড়ি, সেখানের এই একজন ছেলে এসসি কাস্টের, যারা মানে জেলে হয়, মানে মাছের কাজ করে, মাছ ধরার কাজ করে, সে পরিবারের ছেলে, ঝাড়গ্রামে পুলিশে চাকরি করত। হঠাৎ করে জানুয়ারি মাসে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ওরা 2-3 বন্ধু কোনো জায়গাতে যায় চাটা খেতে কিংবা কোনো জায়গায় আড্ডা দেওয়ার জন্য, আর ফিরে আসেনি। আবার কোথায় নিখোঁজ হয়ে গেল, কি হয়ে গেল, কেউ কিছু বলতে পারছে না। আমি, বাড়ির লোক আমার সঙ্গে এই যোগাযোগ করেছে, জানার পরে আমি ঘটনাটা সম্পূর্ণ জানার চেষ্টা করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, তার সঙ্গে তার যে বন্ধু ছিল তাদেরকেও মুখ বন্ধ রাখতে বলা হয়েছে প্রশাসনের থেকে, এবং এর পেছনে অন্য কেউ আছে কি। এই যে প্রায় 2 মাস কাছাকাছি হয়ে গেল সে নিখোঁজ আছে, তাকে এখনো পাওয়া তাকে পাওয়া যায়নি, এবং তাদেরকে আড়াল করার জন্য সবকে মুখ বন্ধ করতে বলা হয়েছে। আমি তাদের বাড়িতে যাব, কথা হয়েছে, আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেবো। মানে আমি বলতে চাইছি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং পুলিশের কাছে পুলিশই সুরক্ষিত নয়। আপনি এটা সাংসদ কিংবা অন্য কারো কাজ নয়, পুলিশকে দেখে, পুলিশের কাজে কাজ কার, লোকাল যে স্টেটের যে হোম মিনিস্টার আছে তার কাজ আছে, তার একদম পুরো ফেল হয়ে গেছে। একজন পুলিশই যখন পুলিশের কাছে সুরক্ষিত নয়, পাওয়া যাচ্ছে না, খোঁজ দিচ্ছে না, একটা জেনারেল ডায়েরি করে ছেড়ে দিয়েছে, তার আমার ভুল কি অবস্থা আছে। এখানে হাওড়াতে 2জন মাহাতো, একজন বিবেক মাহাতো, আর একজন নামটা ভুলে যাচ্ছি, আমার ঝালদা ব্লকের 3-4 দিন আগে এসেছিল হাওড়ার কাছে কোনো জায়গাতে টেন্টের জিনিসপত্র কেনার জন্য এসেছিল। ব্যাস, যে আমাদের বাংলা যে দুধেল গায়েরা আছে, তাদের যা ব্যবসা বাণিজ্য চলে, বিকেলের পরে মানে চাকু ছুরি নিয়ে যে ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছে বাইরের লোক আছে, এদের কাছে টাকা পয়সা অল্প স্বল্প হবে, ছুরি মেরে দিয়েছে। 3 দিন আগের কথা। আচ্ছা, ছুরি মেরে তাদেরকে রীতিমতো হত্যা করার চেষ্টা করেছে। রাস্তার ধারে পড়েছিল, যা জিনিসপত্র ছিল লুটে নিয়ে চলে গেছে, নিয়ে আর পালিয়ে গেছে ওরা। কোনো একজন ভদ্র ব্যক্তি, হয়তো দেবদূত বলবো তাকে, আমিও জানি না, খোঁজ করছি কে এরকম মহাপুরুষ যিনি মানে এত মহৎ কাজ করেছেন, তুলে নিয়ে গিয়ে হাওড়া সদর হাসপাতালে ভর্তি করেছে। আমি, যুবরাজ আমাদের যে স্বঘোষিত যুবরাজ, নিজেই নিজের উপাধি দিয়েছেন, তিনি গেছিলেন আমার ওখানে, আমার জেলাতে, যদিও ঝাড়গ্রাম লোকসভার মধ্যে পড়ে, বান্দোয়ান বিধানসভার বড়াবাজারে একজন পরিযায়ী শ্রমিক পুনেতে মারা গেছিল। কি কারণে মারা গেছিল, কেন মারা গেছিল, আমি ওটা জানতে চাচ্ছি না। টিভির পর্দাতে আপনারা দেখেছেন, নিজেদের মধ্যে বচসা হয়েছে এবং অস্বাভাবিক ছিল। পুনের যে ঘটনাটা ছিল অস্বাভাবিক ছিল, আর সেই কারণে হয়ে হত্যা হয়েছে। যে কোনো হত্যাই নিন্দনীয়, দুর্ভাগ্যজনক, আমি কোনোটাই সাপোর্ট করি না। কিন্তু সেখানে যুবরাজ প্রায় আপনার 20-25 লক্ষ টাকা টোটাল ইভেন্টের খরচ, কমসে কম হেলিকপ্টারে যাওয়া, লোকজন ডেকে আনা, পয়সা দিয়ে বাসে করে লোক নিয়ে আসা তাকে দেখার জন্য, একটা ইভেন্ট তো তৈরি করতে হবে। এবং সেখানে গিয়ে বলেছে কি, কুর্মী জাতের কেউ সুরক্ষিত নয়, বাঙালিরা কেউ সুরক্ষিত নয়। আগে চালিয়েছিল কি, বাংলা ভাষার জন্য তাকে মেরেছে, দিদিমণি টুইট করেছে। কিন্তু এখানে হাওড়াতে তার দুধেল গায়েরা মেরেছে যে 2জন মাহাতো ছেলেকে, একবারও তো দেখলাম না যুবরাজকে খোঁজ খবর নিয়েছে। তারা কি টিভিতে বাঙালি দেখেছি। নয়? আমি জানি না, তা সেটা তো ওরাই বলতে পারবে আর কি। মেরেছে কে? মেরেছে তার দুধেল গায়ের। কাকে মেরেছে? বাঙালি পুরুলিয়ার মাহাতো ছেলে দুটোকে। যুবরাজ পুরুলিয়া ছুটে যেতে পারে, কিন্তু এখানে হাওড়ার হাসপাতাল একটু খোঁজ খবর নিতে পারে। আমাদের বিজেপির কার্যকর্তারা গিয়ে তাদেরকে ব্যবস্থা দিয়েছে, তাদেরকে দেখরেখ করেছে, বাড়ির লোকজন যারা এসছে তাদের ব্যবস্থা দেখেছে, এবং যাতে ভালো ট্রিটমেন্ট হয় সেটার জন্য যা যা করার সবকিছু করেছে। তো হাওড়ার যারা আমাদের কার্যকর্তা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, কি তারা যে
সহযোগিতা করেছে। কি আছে, পশ্চিম বাংলাতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দিদিমণি শুধু রাজনীতি ছাড়া কোনো কিছুই দেখেন না তার জন্য। মানে যেমন একসময় নোয়াখালীর অবস্থা হয়ে গেছিল, সেরকম হয়ে গেছে। দাদা, পুরুলিয়া নিয়ে আবার ফিরে আসি। পুরুলিয়া একটা এমনই জায়গা যেখানে ট্যুরিজম একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে কর্মসংস্থানের জায়গা। তো সেটা কি উন্নয়ন হচ্ছে এই এখনকার সময়? দেখুন, পুরুলিয়ার বেসিক্যালি অযোধ্যা পাহাড়। হুম। অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করেই আমাদের ছৌয়ের মুখোশ, হুম। অযোধ্যা পাহাড়, এগুলো সব কাছাকাছি, একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে। এবং ওখানে যে সীতাকুণ্ড আছে, হুম। মানে একবার যদি গেলে দেখলে আপনার খুব ভালো লাগবে। গেছি। তো তাকে ডেভেলপ করার জন্য আমি ভারত সরকারের কাছে, তৎকালীন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের কাছে আমি 2 বা 3 বার গেছিলাম। তিনি সঙ্গে আমাকে বসিয়ে রাজ্য সরকারকে চিঠি করলেন, আপনার সঙ্গে এরকম কথা বলছি না, बैठिए चाय पीजिए, 10 मिनट के बाद आप जाएंगे। ছেলেটাকে ডেকে বসালো, বসে বলে দিল কি, সাংসদ পুরুলিয়ার এরকম আমাকে একটা রিকোয়েস্ট করেছে, রাজ্য সরকারকে বলুন কি আমরা সবকিছু দিতে প্রস্তুত আছি, আপনি জাস্ট আপনার যে প্রজেক্ট কিভাবে হওয়া উচিত না, যে সাংসদের কথা অনুযায়ী তো হবে না, সাংসদ রিকোয়েস্ট করতে পারে, আপনি সেটা পাঠান। 3-3খানা চিঠি কেন্দ্রের থেকে করা হয়েছিল। উনি বলেছিলেন যত টাকা লাগবে, আমার কাছে ফান্ডের অভাব নেই, ওটা জঙ্গলমহলের ডেভেলপমেন্টের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, শুধু অ্যাকসেপ্ট করতে হবে রাজ্য সরকারকে, ডাইরেক্ট তো দেওয়ার আমাদের কোনো নিয়ম নেই। কিন্তু একমাত্র কি ছিল কারণ, কি সাংসদ বলেছে এবং ভারত সরকার করতে চেয়েছে, মোদিজির নাম হবে, আর সেই কারণেই সেটা অ্যাকসেপ্ট করেনি। তারপর ডেভেলপ হবে কি করে? অযোধ্যা পাহাড়ের চিত্রই পরিবর্তন হয়ে যেত। ভারত সরকার বারে বারে চেয়েছে, মোদিজির সরকার বারবার চেয়েছে, কিন্তু কিচ্ছু হয় না। আজকে রেলের দেখছেন না কত জায়গাতে, আপনার এই কলকাতা মেট্রোরেই আপনি যদি দেখান, প্রায় 70-75 কিলোমিটার হওয়ার কথা 50 কিলোমিটার থমকে গেছে। কেন থমকে গেছে? কারণটা কি? জমির সমস্যা শুধুমাত্র একটাই, সেরকমই ওখানে কোনো অ্যাকসেপ্ট করবো না আমরা, কোনো দেশে দিলে বা কিছু করবো না। মেট্রোর যে আমাদের সামনে রয়েছে চিংড়িঘাটার যে জায়গাটা, সেটা কেন তো হচ্ছে না। সেই কারণেই মানে বারবার ঘটে যাচ্ছে। যাতে একমাত্রই হচ্ছে কি তার যে বিফলতাটা সেটা মানুষ দেখতে পাবে, আর মোদিজির নাম এটা কিছুতেই সহ্য করা যাবে। এই যে সামনে নির্বাচন, তো মানুষ কেন বিজেপিকে ভোট দেবে বলে ভাবা হয়? কি কি প্যারামিটার তারা দেখে? এখন মানুষ সারা ভারতবর্ষে দেখছে মোদিজির নেতৃত্বে কিভাবে বাকি রাজ্যগুলো চলছে, দেশে কিভাবে, মানে 2014-এর আগের ভারতবর্ষ আর 14-এর পরের যে ভারতবর্ষ, যেভাবে সারা বিশ্বে ভারতবর্ষের যে জয় জয়কার, আর তার সঙ্গে সঙ্গে যে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আর দিদির রাজত্বে কিভাবে দুর্নীতির মানে দুর্নীতির থেকে শুরু করে আপনার নারী সুরক্ষা, মানে প্রত্যেকটা জিনিস যদি আমরা দেখি, ডেভেলপমেন্টের ইস্যু দেখি, হেলথ পুরো ফেলুয়ার আছে, শিক্ষা ব্যবস্থা পুরো ফেলুয়ার আছে, আপনার প্রত্যেক জায়গাতে কাটমানি আছে, পুলিশ প্রশাসনের যে দুর্নীতির থেকে শুরু করে অত্যাচার আছে, সব দেখতে পাচ্ছে মানুষ। আর বিশেষ করে একটা বর্গকে যে পাইয়ে দেওয়া, শুধুমাত্র রাজ্য সরকার এখন নিজেকে ভাবে শুধু মুসলমানের সরকার নিজেকে, আর কারো সরকার নাই। সব থেকে বেশি অ্যামাউন্ট বরাদ্দ হয়েছে বাজেটে। না স্বাভাবিক না, সে তো দেখিয়েছে, তো সেই জন্য মানুষ চাইছে এই সরকার আর প্রয়োজন নেই। যদি পশ্চিমবাংলার মানুষকে, বাঙালিদেরকে যদি বাঁচতে হয়, বাঙালিদেরকে যদি নিজের সরকার যদি চায়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আর মানুষ চাইছে সেটা হয়েও, মানে সামনের নির্বাচন হয়েও যাবে। তাহলে কি কি পরিবর্তন আশা করবে মানুষ বিজেপি আসলে? দেখুন, সেটা তো আমাদের ঘোষণাপত্রে আমরা দিয়েছি, আপনারা যদি কোনো সাজেশন থাকে আপনি দিয়ে যান। আমরা চাইছি সাধারণ থেকে সাধারণ মানুষ, প্রত্যেক জায়গাতে আমরা ড্রপ বক্স দিয়েছি। আমরা যদি সরকারে আসি, তো আমাদের কি করা উচিত, আমরা সাধারণ পাবলিকের থেকে আমরা নিচ্ছি সেটা। দেখছেন হয়তো আপনি যে কোনো ব্লকে যান, আমাদের যে সাংগঠনিক মণ্ডল হয়, সেই মণ্ডলে প্রত্যেকটা জায়গাতে আমরা ড্রপ বক্স দিই, সেগুলো নিয়ে এসে আমাদের প্রদেশ কার্যালয়ে একটা টিম রেখেছি, সেই টিমে সব প্রত্যেকটা খতিয়ে দেখছে এবং সাধারণ থেকে সাধারণ মানুষের যে পরামর্শ আমরা নিচ্ছি।
স্বাস্থ্যের যে পরিকাঠামো আছে সেটা তো একদম 100% চেঞ্জ করবো। শিক্ষা ব্যবস্থা যে একদম, যেখানে 30টা 35টা শিক্ষক থাকার কথা, আর সেখানে আপনার বহু স্কুল বন্ধ মাত্র হয়ে গেছে। 5টা 7টা শিক্ষক আছে। বহু স্কুল বন্ধ হয়ে গেছে। 3টা স্কুলকে এক জায়গায় করে স্কুল চালাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তার দরকার নেই এইসবগুলো। পয়সাকে মেলা খেলা আনন্দ উৎসব ভাতাতে দিয়ে দেওয়া, তার রোজগারের কোনো ব্যবস্থা নেই। তো সেই কারণে এই ঘটনা ঘটছে। আপনার ধরুন 2016-র পরে একবারও এসএসসি হয়নি স্কুল সার্ভিস কমিশন। আর 16তেও যে করেছিল তাতে 26,000 শিক্ষকের একদম পুরোপুরি চলেই গেল। 18,000 জেনুইন ছিল আর অবৈধ রূপে বাকিগুলো আরো নিয়েছিল। বহু বঞ্চিত রয়েছেন যারা যোগ্য ছিলেন, তারা তো বহু বছর ধরে ধর্ণা দিচ্ছেন, তাদের ব্যাপারে তো কেউ ভাবছে না। দেখুন, ভাবার কার কথা? কেউ ভাবছে না নয়। ভাবার কার কথা? যে রাজ্যের প্রশাসন চালাচ্ছে। একমাত্র কেউ যদি ভাবতে পারে তো সেটা হচ্ছে মোদীর সরকার যদি এখানে আসে, তাহলে সে সরকার করবে। আমরা সামনের নির্বাচনে আসছি, আমাদের সরকার হবে এবং তাদের বিষয়ে আমরাই ভাববো। অন্য কেউ ভাবতেও পারবে না। কারণ মোদিজি যেটা বলেন সেটা করে দেখান। ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে দেখে। আর নিশ্চিত রূপে আমরা তাদের বিষয়ে ভাববো। কিন্তু এই এত বছর ধরে যে নষ্ট করে দিয়েছে, 2011 সরকারে আসা, 16তে একটা এসএসসি করা, তাতেও একদম পুরোপুরি ভুরি দুর্নীতি। আর সেই দুর্নীতির কারণে জেনুইন যারা শিক্ষক তাদেরও ভবিষ্যৎ নষ্ট হলো। তারপরে আর কোনো রকমের কোনো পরীক্ষা না নেওয়া, 42,000 প্রাইমারি শিক্ষকের ভবিষ্যৎ একদম অন্ধকারে। এগুলো কে করেছে? দিদিমণি করেছে। তো সেই কারণে কি আছে, দিদিমণি যতদিন থাকবে ততদিন বিপদ আছে এই পশ্চিমবঙ্গে। বলছেন পরিবর্তন হলে এই সমস্যার সমাধান সম্ভব। সব সমাধান হবে, নিশ্চিত রূপে হবে, 100% হবে। একটা কথা আছে, আমরা স্লোগান দিই মোদি এত মুমকিন হ্যায়। মোদিজি সব সমস্যার সমাধান হচ্ছেন, করে দেখিয়েছেন। হুম। তো যেন আমরা এখানে হবে অসুবিধা। কিন্তু 2021 সালে বলেছিলেন 200 পার হবে, কিন্তু সেটা হয়নি। তো এবারে কি মনে করেন? দেখুন, আমাদের কিছুগুলো ত্রুটি ছিল, সেই ত্রুটি আমরা শুধরে নিয়ে সামনে নির্বাচনে যাচ্ছি। 2006 সালে দিদিমণি একটা ডাক দিয়েছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। আমি তখনও রাজনীতিতে ছিলাম, কিন্তু ছাত্র রাজনীতিতে ছিল। কি বলেছিল? ওই এবার নয় নেভার। কটা সিট পেয়েছিলেন দিদিমণি? 29টা। 30টা হয়নি, যেটাতে বিরোধী আসনে বসার জন্যও পাইনি। পরবর্তীকালে ভাটপাড়াতে বাই ইলেকশন হয়, আর বাই ইলেকশন এসে, কারণ এখনো একটা প্রার্থী মারা গেছিল, তার কারণে পরে ভোট হয়েছিল। আর 30টা হয়ে অর্জুন সিং জিতে এলো, আর তারপরে পার্থবাবু বিরোধী আসনে বসেছিল। সে ডাক দিয়েছিল কি এইটাই শেষ ইলেকশন তার জন্য, কিন্তু 30টা আসন পেয়েছে। আর তারপরেই আমরা যখন দেখি 186 কিংবা 87, 5 বছর করে, আমরা তো তার ডবল পেয়েছি। 30-এ 77-এ আসে। তো সেই জন্য কি আছে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী 30 তারিখে এসেছিলেন, পাশেই একটা হোটেলে উনি প্রেস মিট করেছিলেন, তাতে উনি বলেই দিয়েছেন পরিষ্কারভাবে এবারে 2/3 আমরা সিট নিয়ে আসবো এবং নিশ্চিত রূপে আসবো, কোনো ডাউট নেই। আপনি আশাবাদী যে এবার পরিবর্তন 100% এবারে পরিবর্তন হবে, বিজেপির সরকার হবে। 2/3 আসন নিয়ে আমরা এবারে পশ্চিমবাংলায় আসবো। দাদা, আজকে তো আড্ডা হলো, কিন্তু আমাদের অডিয়েন্স বন্ধুদের কিছু বলতে চান আপনি? যদি কিছু বলতে চান তো আমি ভালো হয়। পশ্চিমবাংলার আপামর জনসাধারণ আর যারা আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনাকে ফলো করে এবং দেখে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কি অনেক হয়েছে, অনেক দেখেছেন। কংগ্রেসকে প্রথমে দেখেছিলেন, তারপরে সিপিএমকে দেখেছেন 34 বছর, তারপরে দিদিমণিকে দেখলেন 15 বছর। যেভাবে পশ্চিমবাংলাকে তিলে 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 করে শেষ করে দিয়েছে, এখান থেকে বাঁচানোর জন্য একটাই উপায়, সেটা হচ্ছে পদ্মফুল, সেটা হচ্ছে মোদিজি। মোদিজি যেভাবে গুজরাট থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির শাসন আছে, সরকার আছে, যেভাবে ডেভেলপমেন্ট করেছেন, সুরক্ষা দিচ্ছেন এবং সারা ভারতবর্ষকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেভাবে পশ্চিমবাংলাতেও তাকে দরকার। সেই জন্য সামনের নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়ে মোদিজির হাত শক্ত করুন এবং ভারতীয় জনতা পার্টিকে জেতান, এটাই আমার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ দাদা।